সন্ধ্যা নামতেই শহরের গলিগুলো একেবারে নিস্তব্ধতায় ডুবে যেত। দোকানদাররা দোকানের শাটার নামাতো, কিন্তু তাদের মুখে ক্লান্তি নয়, বরং একরকম অজানা আতঙ্ক স্পষ্ট ফুটে উঠত। সেই আতঙ্কের নাম দারোগা রঘুবীর সিংহ। রঘুবীর নিজেকে এই শহরের অঘোষিত রাজা ভাবত। প্রতিদিন সে প্রতিটি দোকান থেকে 5 লাখ টাকা করে অবৈধ চাঁদা তুলত। গরিব সবজি বিক্রেতা হোক বা সোনার দোকানের মালিক, কারোরই রেহাই ছিল না। আর কেউ টাকা না দিলে তার পরিণাম একটাই, গালাগাল, বেধড়ক মারধর, আর শেষে দোকানে তালা। লোকেরা বলতো রঘুবীরের ইউনিফর্মে ছিল না আইনের ক্ষমতা, ছিল লুটের দাপট। তার চোখে ছিল এক শিকারীর ঝলক, আর তার জিপগাড়ি শহরের গলিতে গলিতে ঘুরে বেড়াতো এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে। শহর জুড়ে ছিল শুধু ভয় আর আতঙ্ক। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যেই আশার আলো হয়ে এলেন নতুন জেলা ম্যাজিস্ট্রেট ডিএম অনন্যা শর্মা। তিনি শুধু উচ্চশিক্ষিত ও কঠোর প্রশাসকই নন, ছিলেন ন্যায়ের একনিষ্ঠ যোদ্ধা। দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানতে পারলেন অতিরিক্ত চাঁদার চাপে দোকানদাররা আত্মহত্যা করছে। এই খবর শুনে তার হৃদয় কেঁপে উঠল। তিনি প্রতিজ্ঞা করলেন রঘুবীরের এই অবৈধ সাম্রাজ্যকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন, আর শুধু অফিসে বসে চলবে না, নেমে পড়তে হবে মাঠে। ছদ্মবেশ নিলেন সাধারণ সালোয়ার কামিজ, মাথায় ওড়না, মুখে কৃত্রিম দাগ। কেউ চিনতেই পারবে না এই সাধারণ দেখতে মহিলা আসলে শহরের সবচেয়ে ক্ষমতাধর অফিসার। রাত 9টা নাগাদ তিনি সাইকেল নিয়ে রওনা দিলেন। গলিতে তখনও কিছু লোক চলাফেরা করছে, কিন্তু তাদের মুখে স্পষ্ট আতঙ্ক। ডিএম অনন্যা শর্মা এক চায়ের দোকানে থামলেন। এক বৃদ্ধ চা বানাচ্ছিলেন ভয়ে কাঁপতে কাঁপতে। বাবা, এত রাতে দোকান খোলা কেন? জিজ্ঞাসা করলেন অনন্যা। বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে বললেন, টাকা নেবার সময় হয়ে গেছে। টাকা নেওয়া মানে? তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। দারোগা রঘুবীর সিংহ। ফিসফিস করে উত্তর এলো, প্রতিটি দোকান থেকে 5 লাখ নেন, না দিলে দোকানে আগুন লাগিয়ে দেয়। অনন্যার রক্ত যেন ফুটে উঠল, কিন্তু নিজেকে সামনে নিলেন। ঠিক তখনই একটা জিপের হেডলাইট গলিতে আলোকিত করল। নেমে এলো রঘুবীর। উচ্চাকৃতি, চোখে হিংস্রতা, ঠোঁটে বিষাক্ত হাসি। তার পিছনে 4জন সশস্ত্র পুলিশ বাহিনী। দোকানদারেরা একে একে গিয়ে জিপের পাশে খাম দিচ্ছিল, কিন্তু এক যুবক, হয়তো 22 বছর বয়স, খাম দিতে অস্বীকার করল। রঘুবীর তাকে লক্ষ্য করল এবং এক বিষাক্ত হাসি তার দিকে ছুড়ে দিল। অনন্যা বুঝে গেলেন আজ কিছু ভয়ঙ্কর হতে চলেছে। তিনি চুপি চুপি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং শুরু করলেন। ছেলেটার নাম ছিল রমেশ, একটা ছোট কাপড়ের দোকান চালাতো। তার মা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিল, তাই রঘুবীরকে রমেশ টাকা দিতে চায়নি। রমেশ কাপা গলায় বলল, দারোগা সাহেব, আমার মা মারা যাচ্ছেন, তাই আমার কিছুই নেই। রঘুবীর হেসে বলল, তোর মা মরে যাক, তাতে আমার কিছু যায় আসে না। আমার টাকার দরকার, তুই আমাকে টাকা দে। এরপর সিপাহীদের ইশারা করল। 2জন সিপাহী রমেশকে ধরল, দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিল। রমেশ চিৎকার করে বলল, না, আমার দোকানটা পুড়িও না। আগুনের শিখা আকাশ ছুঁল। রমেশের পরিশ্রম মুহূর্তে ভস্ম। এই সমস্ত কিছু দেখে অনন্যার চোখে জল এসে গেল, কিন্তু সেই মুহূর্তটা তিনি ক্যামেরায় ধরে রাখলেন। সেই রাতেই তিনি নিজের কোয়ার্টারে বসে সব প্রমাণ একত্র করলেন। জানতেন রঘুবীর একা নয়, তার পিছনে রয়েছে প্রভাবশালী নেতারা, কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। আরও প্রমাণ দরকার। তিনি ডেকে পাঠালেন নিজের সবচেয়ে ভরসার সহকারী সুনীলকে, সাহসী এবং যিনি প্রাণ দিতেও রাজি। ডিএম অনন্যা ম্যাডাম বললেন, সুনীল, রঘুবীরের একটা পদক্ষেপ নজর রাখতে হবে। সুনীল বলল, ম্যাডাম, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যদি টের পায়, আমার লাশও কিন্তু কেউ খুঁজে পাবে না। অনন্যা সুনীলের কাঁধে হাত রাখলেন, বললেন, আমি তোমার উপর ভরসা করি। সুনীল মিশনে বেরিয়ে পড়ল। অনন্যা আবার ছদ্মবেশ নিলেন, এবার ফলওয়ালি রূপে। দেখলেন রঘুবীর জিপ এক হোটেলের পেছনে থামল। এক কালো কোট পরা লোক ব্যাগ দিল রঘুবীরকে। অনন্যা ছবি তুললেন এবং সাসপেন্স বাড়ছে। এই কি মাস্টার মাইন্ড? এদিকে সুনীল খোঁজ পেল রঘুবীরের প্রতি সপ্তাহে এক পরিত্যক্ত গুদামে যায়, যেখানে গিয়ে দেখে টাকা, অস্ত্র আর কিছু লোক হিসাব করছে। সে সেই সমস্ত কিছু ভিডিও করে, কিন্তু তখনই এক সিপাহী দেখে ফেলে। সুনীল দৌড়ায়, কিন্তু এক গলিতে আটকে যায় এবং তাকে বেধড়ক মারা হয়। শেষমেশ রক্তাক্ত অবস্থায় অনন্যাকে ফোন করে বলে, ম্যাডাম, গুদামটাই আসল প্রমাণ, আমাকে মাফ করে দেবেন। এই বলে ফোনটা কেটে যায়। অনন্যার হৃদয় কেঁপে ওঠে। তিনি ভয় পেয়ে গেছিলেন, কিন্তু থামেননি। প্রতিজ্ঞা করলেন সুনীলের আত্মত্যাগ বৃথা যাবে না। ডিএম ম্যাডাম সমস্ত প্রমাণ জড়ো করে এক গোপন মন্দিরে শহরের সব দোকানদারকে ডাকলেন। ছদ্মবেশ খুলে বললেন, আমি আপনার ডিএম অনন্যা শর্মা।
এখন অত্যাচারের বিরুদ্ধে লড়াই শুরু হবে। দোকানদারদের চোখে ফিরে এলো এক আশার আলো। তারা বলল, আমরা আপনার সঙ্গে আছি ম্যাডাম। পরিকল্পনা তৈরি হলো, রঘুবীরকে হাতে নাতে ধরতে হবে। রাত গভীর হচ্ছিল, শহরের রাস্তায় একসাথে হাঁটছিল ভয় আর ষড়যন্ত্র। এবার অনন্যা শুধু একজন অফিসার নয়, একজন যোদ্ধা হয়ে উঠেছেন। সকালবেলায় সূর্যের প্রথম আলোয় তিনি পৌঁছে গেলেন এসপি অফিসে। সে জানতো এখান থেকে প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে ফেলতে হবে, কারণ শত্রু আর লুকিয়ে নেই, সে এখন বিরাট শক্তিশালী। সে এসিপিকে না জানিয়ে নিজের কয়েকজন বিশ্বাসযোগ্য পুলিশ অফিসারকে ডেকে পাঠালো, যাদের উপর তার অগাধ আস্থা ছিল। সে বলল, এবার সময় সত্যটা সবার সামনে আনার, কিন্তু প্রতিটি পা খুব সাবধানে ফেলতে হবে। ওদিকে শহরে খবর ছড়িয়ে পড়েছে, ডিএম এখন দারোগাকে চেপে ধরেছেন। দোকানদারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, ভয় আর আশা দুই তৈরি হচ্ছে। রঘুবীরের মনে অস্থিরতা, তার গড়ে তোলা নেটওয়ার্ক কেঁপে উঠেছে, তবুও তার আত্মবিশ্বাস অটুট ছিল। তার পিছনে রাজনীতি থেকে পুলিশ পর্যন্ত যারা রয়েছে, তারা তাকে অবশ্যই বাঁচিয়ে নেবে। সে তার এই দুর্নীতির পাণ্ডাদের সঙ্গে যোগাযোগ করলো, বলল, ম্যাডাম নড়ে চড়ে বসেছেন। সেখান থেকে উত্তর এলো, ভয় দেখাও, সরিয়ে দাও, দরকার পড়লে তাকে শেষ করে দাও। রঘুবীর তার গোয়েন্দা ছড়িয়ে দিল শহরময়। তার টার্গেট এখন অনন্যা ম্যাডাম। কিন্তু অনন্যাও প্রস্তুত ছিল। সে ডেকে পাঠালো রমেশকে, যার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর সেই রমেশ এখন হয়ে উঠেছে জীবন্ত প্রমাণ। তোমাকে সাক্ষ্য দিতে হবে, অনন্যা বলল। রমেশ থরথর করে কেঁপে উঠল, ম্যাডাম, ওরা আমাকে যে মেরে ফেলবে। না রমেশ, এবার তুমি একা নাও, তোমার পাশে রয়েছে পুরো সিস্টেম, আর সবচেয়ে বড় কথা, আমি আছি তোমার সঙ্গে। রমেশ যেন এক বিরাট শক্তি অর্জন করেছে। ওদিকে সুনীল এখনও হাসপাতালে, কিন্তু জ্ঞান তার ফিরে এসেছে। সে অনন্যাকে ডেকে নিল এবং নিচু গলায় বলল, ম্যাডাম, গুদামের সিসিটিভির ব্যাকআপ হার্ড ডিস্ক লোকানো আছে একটি পুরনো লাইব্রেরিতে। অনন্যা তার হাত ধরল, আর কিছু বলল না। বলল, আমি সমস্ত কিছু বুঝে গেছি। সেই রাতেই অনন্যা এবং তার ছোট একটি টিম লাইব্রেরিতে পৌঁছালো। জায়গাটা ছিল পরিত্যক্ত, দেয়ালে ধুলার আস্তরণ, বইগুলো এলোমেলো। একটা পুরনো আলমারি ছিল তালা মারা, সেই তালা ভাঙা হলো, আর ভিতরে পাওয়া গেল এক ধাতব বাক্স, আর তার ভিতরেই সেই হার্ড ডিস্ক। অনন্যা হাঁপ ছেড়ে বাঁচল। এখন তার হাতে ছিল পাকা প্রমাণ। পরের দিন তিনি এক গোপন ফরেন্সিক টিম ডেকে পাঠালেন সেই প্রমাণ বিশ্লেষণের জন্য। ভিডিও ছিল একদম পরিষ্কার। রঘুবীর টাকা গুনছে, পাশে এসপি সাহেব এবং সেই কালো কোট পরা লোকটি, যিনি পরবর্তীতে একজন মন্ত্রী হিসাবে চিহ্নিত হন। অনন্যা রিপোর্ট হাতে তুলে নিয়ে বলল, এবার পালা আক্রমণের। তিনি তৈরি করলেন পুরো প্ল্যান। শহরের সবচেয়ে বড় হোটেল, পরের দিন রাতে একটি গোপন বৈঠক হওয়ার কথা, যেখানে গোটা সিন্ডিকেট একত্রিত হতে চলেছে। অনন্যা সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই যাবেন, আবারও ছদ্মবেশে, কিন্তু এবার একজন ওয়েটারের রূপে। তার কলারে লাগানো ছিল একটি ছোট্ট ক্যামেরা, আর হোটেলের প্রাইভেট হলে এক টেবিলে বসেছিলেন রঘুবীর, এসপি এবং সেই মন্ত্রী। কথাবার্তা চলছিল ভবিষ্যতের পরিকল্পনা, নতুন ঘাঁটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনন্যাকে শেষ করার প্ল্যান। রঘুবীর বলল, ও মেয়ে খুব চালাক, এবার যদি ওকে থামানো না যায় তাহলে আমরা সবাই ধরা পড়ব। মন্ত্রী হেসে বললেন, তাহলে শেষ করে দাও ওকে। পরের দিন সকাল থেকে শহর জুড়ে উত্তেজনা, কিন্তু অনন্যা ছিলেন শান্ত। প্রতিটি জায়গায় টিম মোতায়েন করে দিলেন। এবার কিছুই ঝুঁকির বাইরে নয়। সন্ধ্যা নামতেই অভিযান শুরু হলো। একসাথে 3 জায়গায়, গুদাম, হোটেল এবং এসপি অফিসে। শহর জুড়ে সাইরেন বাজতে লাগলো। রঘুবীর ধরা পড়ল গুদাম থেকে, এসপি তার অফিস থেকে, আর মন্ত্রী হোটেল থেকে, যেখানে সে আরেকটি বৈঠক করছিল। টিভির হেডলাইনে ভেসে উঠল, ভিন্ন রূপে ডিএমের অভিযান, ভাঙল দুর্নীতির চক্র। শহরের মানুষ রাস্তায় নেমে এলো, করতালিতে মুখর চারিদিক। কিন্তু অনন্যা জানতেন এই ঘটনা এখানেই শেষ নয়। নিজের ডায়েরিতে তিনি লিখলেন, যারা লুটেছে তারা তো ধরা পড়েছে, কিন্তু যারা চুপ থেকেছে তারাও অপরাধী। এবার পালা তাদের। রঘুবীর, এসপি আর মন্ত্রী জেলে, কিন্তু অনন্যা জানতেন এ তো কেবল উপরের স্তর। আসল মাথা তো এখনও পর্দার আড়ালে, যারা ক্ষমতার ছায়া থেকে সব কিছু চালনা করছে। তো শহর জুড়ে যে সমস্ত সিন্ডিকেট চলতো, অনন্যা কিন্তু সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন। সৎ এবং সাহসিকতার পরিচয় দিয়ে অনন্যা সম্পূর্ণ শহর থেকে দুর্নীতি মুক্ত করে দিয়েছে। তো অনন্যা ম্যাডামের এই সাহসিকতার জন্য আমাদের গোটা ভারতবর্ষ আজ গর্ববোধ করছে।